পারতাম না। আমরা যদি মনে করি যে ওনার এই সামান্য সম্মাননা দিচ্ছি, আমাদের মনে হচ্ছে যে এই সম্মাননাটা সামান্য, ওনাকে স্বীকৃতি দেওয়ার অর্থ হলো আমাদেরকে স্বীকৃতি দেওয়া, ওনার কাজের স্বীকৃতি দেওয়া, খুলনাকে স্বীকৃতি দেওয়া। তাই আমি মনে করি মাজেদা আপা সরে গেছেন, আজকে মনে হয় উনি অসুস্থ, কিন্তু আসলে ওনাকে আমাদের এখনো প্রয়োজন এবং উনি আসলে নীরবে সরে গেছেন। এবং এটাও আমি আজকে সবার সামনে বলবো, উনি পলিটিক্যালি নীরবে সরে গেছেন। পলিটিক্যাল অবমাননা যখন শুরু হয়েছিল উনি সেই সময় থেকে নীরবে সরে গেছে। তবু আমরা মনে করি আমরা পলিটিক্সের মধ্যে আমাদের টিচারদেরকে দেখবো, আমাদের গুরুদেরকে দেখবো এবং আমাদের পথ প্রদর্শকদের আমরা যদি সম্মান না করি, আমাদের উত্তরসূরিরা আমাদেরকে সম্মান করবে না। তো আজকে আমি মাজেদা আপাকে এই প্রোগ্রামে আমি যে এই সম্মাননা অনুষ্ঠানে আমাকে বলতে দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং মাজেদা আপাকে আমি চাই যে আপার জন্য আমাদেরকে দোয়া করবেন। আপনার পদাঙ্ক অনুসরণ করে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা যেন সমাজের জন্য কিছু করতে পারি। সবাইকে ধন্যবাদ। নবলোক এবং বিশিষ্ট সমাজকর্মী, এককালে বিশিষ্ট রাজনীতিবিদ মঞ্চে আসতেন, যে উনি এখনো সে ভিড় দর্পে এগিয়ে যাচ্ছেন সব কাজে। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং যে গুরুজনকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আজীবন সম্মাননা, আমার পরম শ্রদ্ধেয় বেগম মাজেদা আলী। আমি আমার বক্তব্যে যাওয়ার আগে একটু অভিযোগ এখানে তুলব। আমরা মাজেদা আলীকে এক পেশে হিসেবে দেখতে চাই না। তার জীবনে যেটা লেখা হয়েছে এটা একটা খণ্ডিত জীবন। যে জীবনটাকে বাদ দিয়ে যাওয়া হয়েছে সে জীবন অত্যন্ত সম্মানের, সে জীবন অত্যন্ত গর্বের, সে জীবন জনমানুষের জীবন। সেটাতে উনি কমিউনিস্ট আন্দোলনের সাথে জড়িত ছিলেন। সেটা হলো উনি অনেক দেরিতে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন। সেই কারণে উনি 1962 সালে সামরিক আইন বিরোধী শরীফ কমিশনের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের পরবর্তীতে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, যার সভাপতি হয়েছিলেন খুলনায় জনাব মেয়র সাদেকুর রহমান, সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন বেগম মাজেদা আলী এবং আমি ওই কমিটির প্রচার সম্পাদক ছিলাম। এই বিষয়গুলো মাজেদা আলীর জীবনকে আমার মনে হয় আরো বেশি গৌরবান্বিত করবে। কেননা এই দেশের দুঃখী মানুষ, এই দেশের নিরন্ন মানুষ, যারা আজও দুবেলা দুমুঠো পরিপূর্ণভাবে খেতে পায় না, সেই মানুষদের সহযোগিতা করবার জন্য এদেশে যে রাজনৈতিক আন্দোলন ছিল, সেই আন্দোলনের তিনি একজন নীরব সাক্ষী। শুধু সাক্ষী নয়, আপনারা অনেকে হয়তো জানেন না, আমি খুব বিচ্ছিন্নভাবে বলছি, মাজেদা আলী তৎকালীন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির লোক ছিলেন এবং সেই সময় ওনার প্রকাশ্য রূপ ছিল না। আমরা তিনটে নাম জানতাম যে কমিউনিস্টদের অত্যন্ত সহমর্মী, অত্যন্ত সুরী। একটি হচ্ছে বেগম মাজেদা আলী, একটি হচ্ছে ডক্টর মাহবুবুর রহমান, একটি হচ্ছে ডক্টর জ্ঞানেন্দ্রনাথ বালা। এরা সরাসরি প্রকাশ্যে রাজনীতি না করলেও এরা রাজনীতির পিছন সারি থেকে নেতৃত্ব দিয়েছেন। এই মাজেদা আলীর বাড়ি থেকে শুভেন্দু দস্তিদার, মোহাম্মদ রুহা, আব্দুল হক, যত আন্ডারগ্রাউন্ডের কমিউনিস্ট আন্দোলনের নেতারা ছিল, তারা মাজেদা আলীর বাড়িতে বিভিন্ন সময় খুলনায় আসলে আশ্রয় দিতেন। তারা বিভিন্ন সময় খুলনায় আসলে ডক্টর মাহবুবুর রহমানের বাসায় আশ্রয় দিতেন। এইভাবে শুধু ওই কেন্দ্রীয় নেতাদের নয়, স্থানীয় যে সমস্ত ছাত্র কর্মী, রাজনৈতিক কর্মী, তাদেরকেও ওনারা আশ্রয় দিয়েছেন, ওনারা নিবিড়ভাবে ভালোবেসেছেন। মাজেদা আলীর সাথে আমার সম্পর্ক 1963 সাল থেকে। 1963 সালে তখন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন খুলনা জেলা শাখার সম্মেলন। ওই সম্মেলনে উনি আমাদের থেকে অনেক বয়োজ্যেষ্ঠ, তারপরেও উনি যেহেতু ব্রেক দিয়ে লেখাপড়া শিখেছেন, সেই জন্য তখন খুলনা গার্লস কলেজের ছাত্রী হিসেবে উনি তৎকালীন পূর্ব পাকিস্তানের সভাপতি হয়েছিলেন, সহসভাপতি হয়েছিলেন।
আমাকে মিয়া সাদেকুর রহমান একদিন সন্ধ্যাবেলায় বললেন যে চলো এক জায়গায় তোমাকে গিয়ে দেবো। তো কোথায় গেল? চলো। হাঁটতে হাঁটতে আমরা আসলাম। আমাদের তখন রিক্সায় চলার মধ্যে খুব বেশি পয়সা করি ছিল। তিনটিনার থেকে আমরা হাঁটতে হাঁটতে পিকচার কলেজ হয়ে ফরাজপাড়ায় ঢুকলাম। উঠছেন, ঝাল করছেন, আমি তার পাশে কোন নিয়ে বসে আছি। কখন রান্না শেষ হবে তখন আমি দুটো খেয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে দেবো। তখন খাওয়ার মতন অবস্থা আমাদের রাজনৈতিক ছাত্র নেতৃবৃন্দের ছিল না। এই সমস্ত বাসায় হয় অমর মানের বাসায়, না হয় বালির বাসায়, না হয় ফরাজপাড়ায় মাহবুর রহমানের এক শালকের বাসায় জিনিস আমাদের ভাই আমাদের বাসায় 65 সালে যখন ছাত্ররা ইঞ্জিনিয়ার সেমিস্টার রিজার্ভ ছেড়ে যায়, মাঝের আলী ওই বয়সে ওইখানে উপস্থিত থেকে খুলনা জেলার নেতৃত্ব দিয়েছেন এবং প্রতিক্রিয়া ছিলেন। সেই জন্যই মাঝেরা অন্যান্য সাহিত্যিক জীবন, অন্যান্য সামাজিক জীবন, শিক্ষা জীবনের বাইরে একটি বিরাট রাজনৈতিক জীবন রয়েছে। সেটা উল্লেখ করলে আমি ব্যক্তিগত মনে করি তাকে প্রকৃত সম্মাননা দেওয়া হবে। আমি আমাদের ব্যাপার দীর্ঘায়িত মনে করি শিক্ষা। সাংবাদিকদের দাবি আপনারা বুঝতে পারেন এটা ফটো সেশন হচ্ছে, আমাদের আগে সম্মাননা দেওয়া হয়ে গেছে। আমি এবার অনুরোধ করছি সেই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমি আপাতত ডাকি বেগম মাজেদা আলী এবং সামনে যারা বসে আছি শুধু আসসালামু আলাইকুম। আসলে আমার শৈশব থেকেই বলা যায় আমি ওনাকে জানি চিনি বলা যাবে না, দূর থেকে দেখি দেখে আসছি। আমি খুলনার কোনো অনুষ্ঠান আর কোনো সামাজিক প্রতিষ্ঠান বলি, বিশেষ করে মেয়েদেরকে নিয়ে, সেখানে উনি নাই, যেখানে উনি নাই এটা আমার মনে পড়ে। আমি বলি যে খুলনার বেগম রোকেয়া, এবং উনি ধরে নেন যদি ওনার আলোচনা যদি শুরু করি সব দিক দিয়ে সুগৃহিণী যদি বলি, আপনারা জানেন যে শেখ রাজ্জাকালী উনি আইনজীবী ছিলেন এবং আইনজীবী হিসাবেও তিনি কিন্তু বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর আইনজীবী ছিলেন। একজন আইনজীবীকে আইনজীবী হতে গেলে তার কিন্তু পাশে তার যে জীবন সঙ্গী থাকেন তার অবদান কিন্তু কম নয়। চেম্বারে কিন্তু ওই একজন মানুষ যাওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো আমরা তো জুনিয়র, আমাদেরকে ওইভাবে আপ্যায়ন না করলেও হতো, কিন্তু উনি গেলে আমরা কিন্তু আপ্যায়িত হতাম সেটা ওনারই কারণ। মিষ্টিমুখে এসে হাজির হতেন এবং ঘটনাচক্রে উনি আবার মরহুম চাচা এফ.এম. আব্দুল জলিল ওনার যখন এই গার্লস কলেজের ছাত্রী ছিলেন তখন ওনার ছাত্রী ছিলেন, তখন জলিল সাহেবের সরাসরি ছাত্রী ছিলেন। সেই হিসেবেও আপনাকে জানি কথা অনেক, কিন্তু অনেক কথা যেমন জামান ভাই বলে গেলেন যে তার জীবনপঞ্জি যদি দিতে হতো তাহলে এই বইটা সমস্তই লাগবে। হয়তো সেই জন্যই কবিতা লাভ দেয়নি। কবিতা লাভ, উনি কবিতা লেখেন, ছোটদের জন্য ছড়া লিখেছেন, ছোট গল্প লিখেছেন। এই যে বিষয়গুলো সবার সঙ্গে থাকা, এত ব্যস্ততার মধ্যে উনি এই কাজগুলো করে দিয়েছেন। আমাদের যদি বলা যায় এক ধরনের পথনির্দেশ শেখা। আমরা তার আজকে আমি এখানে পড়লাম বয়স 79 বছর। 79 বছর
এই পথ চলা এবং এইভাবে উনি মানে পড়াশোনার জীবন মাঝখানে কিছু ব্রেক হয়েছে, তারপরে আবার পড়েছেন, সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন, একটি কলেজের দায়িত্ব নিয়েছেন, উনি ভাইস প্রিন্সিপাল ছিলেন সুন্দরবন কলেজে। এই যে শিক্ষা জীবন থেকে শিক্ষাবিদের জীবন, শিক্ষকের জীবন, সাহিত্যিকের জীবন, কবির জীবন, এর মধ্যে থেকেও এগুলো কিভাবে উনি পেরেছেন আমরা জানি না। এই সুদীর্ঘ জীবনে ওনার এই যে কর্মকাণ্ড, কারো জীবনে এরকম খুব কম লোকই পাওয়া যাবে যে তারা ইত্যাদি করেছেন। সঙ্গে সঙ্গে আবার গৃহস্থলীয় করেছেন, রান্না বান্না থেকে শুরু করে যা আছে গৃহস্থের কর্মকাণ্ড শুরু তিনি করেছেন। সঙ্গে সঙ্গে আবার সন্তানদের উপযুক্তভাবে মানুষ করেছেন। রত্নগর্ভা আগে একজন বক্তা বলে গেলেন তিনি রত্নগর্ভা ছিলেন, প্রত্যেকটা সন্তানকে উপযুক্তভাবে মানুষ করেছেন এবং সম্পূর্ণ এর মধ্যে সম্পূর্ণ জীবন এবং সফল জীবন আমার মনে হয় আপনি অন্যদের মধ্যে পেয়েছি, কম নারীদের মধ্যে পেয়েছি। যাই হোক, অনেকে কথা বলবেন, অনেকে এখানে উপস্থিত আছেন, তাদের কাজ সম্পর্কে আরও বেশি করে তারা জানেন, তারা কথা বলবেন। আমাদের ইতিমধ্যেই উপস্থিতরা বলেছেন, সংক্ষেপে বলবেন। আমি কথা বাড়াবো না। আজকে ৭৯ বছর বয়স, আমি তো জানি যে মেয়েরাও শুধু ক্রিকেট খেলছে। তো ওই যে ক্রিকেট খেলার যে রান করতে করতে ব্যাটসম্যান যখন ৮০-৭৯ কাছে চলে যায়, তখন কিন্তু সেঞ্চুরি করার চেষ্টা করে, কিন্তু ব্যাট তখন খুব আস্তে আস্তে চালাতে হয়, ৬-৪ মারা যাবে না, আস্তে আস্তে চালাবেন এবং আশা করি উনি শতবর্ষ পূর্ণ করবে। আমাদের সবার মধ্যে থাকবে। সকলকে ধন্যবাদ। আমি বিনম্রভাবে অনুরোধ করবো, আমাদের কিন্তু হাতে বেশি সময় নেই, আমাদের মধ্যে অনেকেই আছেন, তাদের কথা শুনবো, তো আপনাদেরও কথা শুনবো। বা আমি সেই জন্য বিনম্রভাবে অনুরোধ করছি একটু সংক্ষিপ্ত করবার জন্য। আমি এবার আহ্বান জানাচ্ছি বিশিষ্ট নারী নেত্রী, সমাজসেবক হালিমা ইসলাম, সাবেক কাউন্সিলর আসছেন মঞ্চে। হালিমা ইসলাম বক্তব্য রাখবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্বর্ধনা অনুষ্ঠান মাজেদাল আজকের সভার সভাপতি, এখানে উপস্থিত সুদীজন এবং সম্মানের ব্যক্তিবর্গ, আমি কথা বেশি বলবো না যেহেতু সময় কম। আমি মাকে আগেই সালাম জানাই। নারী নেত্রী বলতে খুলনায় আমরা বেগম রোকেয়াকে বুঝাই, আমার মনে হয় মাজেদা আলীকে আমরা সবাই একবারকে স্বীকার করব। উনি আমার অনেক 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 বেশি শ্রদ্ধা করি। আমি ওনার কথা এত বেশি শুনেছি আমার মামাদের মুখে। আমার মামারা হচ্ছেন FM আব্দুল জলিল, ঐতিহাসিক লেখক এবং ভাষা সৈনিক আব্দুল হালিম, এবং আমার শ্বশুর ছিলেন নুরুল ইসলাম সাহেব, উনি কাস্টমসে চাকরি করতেন। আমার শাশুড়ি ছিলেন রহিমা ইসলাম। রহিমা ইসলামের মুখে এত বেশি শুনেছি যে মাজেদা আলী ছাড়া তার কোনো কথাই ছিল না, একসাথে নারী নেত্রী ছিলেন ওনারা। তো আমার শাশুড়িও অনেক বয়স হয়ে গত ফেব্রুয়ারির ২৫ তারিখে চলে গেলেন, নারী নেত্রী রহিমা ইসলাম। তো তার উত্তরসূরি আর একজন মাজেদা আলী। আমি আপনারা ওনার সঙ্গে আমি যতটা মিশেছি, আমাকে দেখা হলেই আস্তে করে জিজ্ঞেস করতো রহিমা আপা কেমন আছেন। এই কথাটা হয়তো আপনি জিজ্ঞেস করবেন না। উনি একাধারে রাজনৈতিক পরিবারের একজন, মানে অনেক বড় মাপের রাজনীতির একজনের স্ত্রী। একজন রাজনৈতিক লিডারে যদি উঠতে হয়, আমার মনে হয় ঘর থেকে তাকে যদি ভালোভাবে সাপোর্ট না দেওয়া হয়, সে কিন্তু ভালো লিডার হতে পারেন না। তো উনি আজকে সেই কাজটি করে গেছেন। স্পিকার রাজ্জাক আলী কিন্তু ওনার একার পরিচয় হননি, মাজেদা আলীর পরিচয় উনি কিন্তু হয়েছেন। মাজেদা আলী কিন্তু তার সাপোর্ট, তার সমস্ত কিছুর মূলে হচ্ছে উনি। আজকে উনি যে লেখাপড়া করেছেন, সর্বোচ্চ লেখাপড়া শেষ করেছেন ওনার দৌলতপুরের বাড়িতে, ওনার বাপের বাড়ি
ওখানে আমার শ্বশুর মাছ ধরতে যেতেন, বলতেন মাজেদা ছোটবেলার থেকেই খুব খুব ধীর স্থির মেয়ে, খুলনায় লেখাপড়া করতে আসতো। তো এই গল্প আমি শুনেছি। আর উনি এই এত বছরের জীবনে আমি আমার মনে হয় প্রায় 37-38 বছর ধরে ওনার সঙ্গে আমি চলি। তো প্রত্যেকটা এমন কোন সংগঠন নাই যে মাজেদা আলী করেন নাই, কিন্তু কোনো ওই পলিটিক্যাল ফর্ম বলে কোনো কথা নাই। আমার মনে হয় মানুষ হলে পলিটিক্স করা লাগে না, এমনিতেই তার সুনাম অর্জন হয়ে যায়। উনি পলিটিক্যালও ছিলেন, উনি ভাষা সৈনিক ছিলেন, উনি সাহিত্যিক ছিলেন, উনি অনেক কিছু। উনার এত গুণ, ওনার গুণ যদি আমরা বলতে যাই সারাদিনেও শেষ হবে না, একটা বইতে কিন্তু ওনার গুণ ধরবে না। আজকে ওনাকে আমি আবারও সালাম জানাই, আজকের এই আয়োজক বিন্দুকে আমি ধন্যবাদ জানাই, এবং আমাকে কিছু বলতে দেওয়া হয়েছে এজন্য আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই। এবং আজকের সবাইকে আমি ওনার দীর্ঘায়ু কামনা করি। উনি ইনশাল্লাহ, আমার ভাই বলে গেলেন বাচ্চু ভাই, যে উনি 100 বছর পূরণ করবেন, আমিও আশা রাখি এবং সবাই আমরা দোয়া রাখবো যে উনি 100 বছর বেঁচে থেকে আমাদের সমাজকে কিছু দেবেন, আমাদেরকে কিছু দেবেন। আমাদের কাছে ওনার কাছে আমাদের অনেক শিক্ষা আছে, এখনো শিক্ষা বাকি আছে। আমি মনে করি উনি আমাদেরকে এখনো শিক্ষা দেবেন, এই আশাবাদ ব্যক্ত করি এবং ওনার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপিকা মিনু মমতাজ, সুলেখিকা, সুসংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং নন্দিনী সাহিত্য পাঠচক্রের ফাউন্ডার সম্পাদক মঞ্চে আসছেন। আমি সবাইকে অনুরোধ করবো একটুখানি সংক্ষিপ্ত করতে, কারণ এখন অনেকেই এসেছেন যারা কিছু বক্তব্য দিতে চান, সেই জন্য। রহমানুর রহিম। আসলে আজকে সবার যিনি সম্মানিত সভাপতি, আমি সালাম জানাতে পারিনি নিচে বসে, কারণ আমাদের সেই অনেক 10 নম্বর সিগন্যাল ছিল সেদিন ঢাকা থেকে জাতিসংঘ পার্কে উনি এসেছিলেন সেই দুর্যোগ মাথায় করে। আজকে সেই দুর্যোগ মাথায় করা মানুষটি আজকে সবার সভাপতি, আজকের প্রধান অতিথি, যিনি আমাদেরকে নক্ষত্র বলেছিলেন। এই উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে নন্দিনীর অনুষ্ঠানে উনি আমাদের বলেছিলেন যে আকাশের সব নক্ষত্র আজকের এই উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে। তো আজকের সেই নক্ষত্র পাওয়া যার কাছ থেকে, সেই প্রধান অতিথি এবং আমাদের এনায়েত ভাই, আমার জীবনের অনেক মানুষের মধ্যে যিনি আমাকে সবসময় উপদেশ দেন এবং কিছু অসুবিধা হলেই দৌড়ে যায়, সেই এনায়েত ভাই এবং বজরুল করিম ভাই, সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে যিনি সম্বর্ধিত আমার আপা মাজেদা আপা, আজকের এই অনুষ্ঠানের আকর্ষণ, এই অনুষ্ঠানের যাকে নিয়ে আমরা সবাই বসেছি, সেই মাজেদা আপা। আসলে লেখিকা সংঘ থেকে আমার লেখিকা জীবন শুরু। সেই লেখিকা জীবনের নেপথ্যে আমরা যারা লেখক হয়ে ওঠার পথে অনুশীলন করেছি, কবিতালাভ সহ অনেক সংগঠনের সাথে জড়িত হয়েছি, এই সবই পেছনে আমাদের মাজেদা আপার একটা নীরব অনুপ্রেরণা এবং উৎসাহ কাজ করেছে। আমরা খুলনায় যারা লিখি, ওনার জীবনের বিভিন্ন দিকে বিভিন্ন মানুষ বলবেন, কিন্তু আমাদের সাথে, আমাদের লেখক যে গোষ্ঠীর সাথে ওনার যে লেখিকা সংঘ নিয়ে একটি মেলা, সেইখানে আমরা যারা লিখতাম, আমরা সেই অনেক আগে থেকে ইন্টারমিডিয়েট যখন আমরা পড়ি, সেই থেকে লিখছি, ওনার সঙ্গে সংগঠন করছি, কিভাবে সংগঠক হতে হয়, কিভাবে একজন লেখক হয়ে উঠতে হয়, কিভাবে মানুষের সঙ্গে সাহিত্য পাড়ায় ওঠা বসা করতে হয়, সেখানে আমাদের আপা আমাদেরকে উৎসাহিত দিয়েছেন। আমরা যখন কোনো সংকটে পড়েছি, কোনো সংগ্রামরূপ জীবনে ভেবেছি যে কি করব, তখন আমরা দৌড়ে গিয়েছি আপার কাছে যে আপা এটা করতে চাই, আপনি কি বলেন। আপা কখনো আমাদের ফেরাননি, আপা বলেছেন যে তোমরা করো, আমি উৎসাহ দিচ্ছি। এই উৎসাহটুকু নিয়েই আমাদের খুলনা সাংস্কৃতিক অঙ্গন, সাহিত্য অঙ্গন, রাজনৈতিক অঙ্গন, প্রতিটি অঙ্গনে মাজেদা আপা ছড়িয়ে আছে। এবং মাজেদা আপা যখন থাকবেন, এটা প্রকৃতিগত নিয়ম, আমাদের সবাইকে চলে যেতে হবে, আপাও একদিন চলে যাবে, কিন্তু সেই চলে যাওয়ার পরে যে শূন্যতা সৃষ্টি হবে, সেই সৃষ্টিটুকু আমরা আর কোনো মাজেদা আপাকে দিয়ে পূরণ করতে পারবো না। কবিতা লাভ মানে মনুল ইসলাম, কারণ আমাদের আজকে যে স্মরণিকাটা আমাদের হাতে এসছে, এটি আমরা কেউ কিছু মনে হয় সম্পৃক্ত
তিক্ততা নেই। এটি নীরবেই হয়, সবসময় কবিতা লাভের কবিতার যে স্মরণিকাটি এবং এই যে লেখার যে বের হয়, এটা আমরা জানি খুলনাবাসীর কাছে যখন পৌঁছায় একমাত্র মনিরুল ইসলামের নেপথ্যকারী যে এটি তৈরি হয়, আমরা চমৎকৃত হই। আজকেও হয়েছে, নিশ্চয়ই কিছু অপূর্ণতা রয়ে গেছে, সেটা আগামীতে নিশ্চয়ই মনিরুল ইসলাম আবারও পূর্ণতা এনে দেবেন এবং আমাদের কবিতাটাকে আজও তিনি ধরে রেখেছেন। এবং আমরা অগণিত মানুষ, কোনো এক্সিকিউটিভ বডি অনেক সময় থাকে অথবা থাকে না, কিন্তু তবু কবিতা লাভ চলে। সেটি শুধুমাত্র কেন্দ্রে মনিরুল ইসলাম আছেন এবং আমাদের খুলনায় বিষ্ণুপদ সিংহ জ্বালা সহ আরো কিছু মানুষ রয়েছে। তো আমাদের যেহেতু কবিতা লাভকে আমি আর ধন্যবাদ দেব না, যেহেতু এই কাজ কবিতা আমাদের মধ্যে দিয়ে মনিরুল ইসলাম করেছে, মনিরুল ইসলাম সংশ্লিষ্ট লোককে ধন্যবাদ জানাবো। আজকে সকলের কাছে আমরা বলব যে কবিতা লাভকে আপনারা মনে রাখবেন, তার দীর্ঘ সময়ের বিভিন্ন অনুষ্ঠানকে এইভাবেই তারা সমৃদ্ধ করে এবং মাটিতে আমি আমার মতো আমরা যেন হয়ে উঠতে পারি, সেটি সবার কাছে দোয়া প্রার্থনা করব। আপা অনেক দূর আরো বেঁচে থাকেন, সুস্থ থাকেন, আপার চোখে অনেক সময় আলো নিষ্প্রভ হয়, সে আলোটি আরো উজ্জ্বল হোক। আপার জন্য আমরা অনেক দোয়া করি, আপার জন্য আমাদেরকে আরো অনুপ্রাণিত করতে পারি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ মিনু মমতাজকে। আমরা সংস্কৃতি হোক সন্ধ্যার আগে শেষ করতে হবে, সেইটা দিক খেয়াল রেখে আমরা কথা বলবো। আমি এবার আহ্বান জানাচ্ছি দৌলতপুর থেকে এসছে শাহিন যাওয়ার পর, আমি জানি যে অত্যন্ত আমরা তো কখনো দেখিনি, তার বাবা একজন চিকিৎসক ছিলেন এবং বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং সেই রাজনীতির জন্য তার প্রাণ দিতে হয়েছিল। তো তার সেই বাবার সুযোগ্য সন্তান, একজন বিশিষ্ট সমাজকর্মী শাহিন যাওয়ার পর নাগরিক নেতা, আমরা দেখছি এখন ফুলের শুভেচ্ছা দিচ্ছেন। আমি এবার মঞ্চে আহ্বান জানাচ্ছি খুবই সংক্ষিপ্ত আকারে দু কথা বলবার জন্য বিশিষ্ট লেখিকা এবং একজন বাচিক শিল্পী স্মৃতিরেখা বিশ্বাস, আমি তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি খুবই সংক্ষিপ্ত ভাবে দু কথা বলবার জন্য, কারণ উনি বারবার বলেছেন আপার কাছে উনি ধরেছেন আপা তার মায়ের মতো একটু বলতে চান, খুব দ্রুত ভাবে আসবেন এবং দ্রুত কথা বলতে চেষ্টা করলে আমরা খুশি হব। থাকে দুরন্ত হিমের রাত, শীতের কুহেল ভাঙা প্রেমের প্রকাশ, নিদাঘ চৈত্রের বিরোহী রাত, বর্ষা নিশি ভেজা কান্নার প্রয়াস, অশান্ত হৃদয়ের মধুর স্পন্দন, শরতের ছাই রাঙা প্রশান্ত আকাশ। জীবনের পরিধিতে মানুষ চাপা দিয়ে রাখে শৈশবের কত সুখ স্মৃতি, অতীতের কত শত দুঃখ বেদনা। তাই বলি এর চেয়ে কঠিন কি আছে? জ্যামিতির ছাত্ররা জানে কি এর উত্তর? জ্যামিতির উপপাদ্য নয়, জীবনের বহমানতাই সবচেয়ে কঠিন উপপাদ্য। সবাইকে অনেক ধন্যবাদ। বসিয়ার সাংবাদিক, বিশিষ্ট সংগঠক, শুধু ফুলতলা থেকে এসেছেন, ফুলতলার প্রেস ক্লাবের সভাপতি মুস্তাফিজুর রহমান। আজকের এই সম্ভাবনা আজীবন সমাপ্ত